নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আমার এক্সপ্লোরার সমীরণ চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও ভ্রমণের পাশাপাশি আমি আমাদের প্রিয় শহর তিলোত্তমা কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান ঐতিহাসিক নিদর্শনকে আপনাদের সামনে নিয়ে আসি এবং তার পিছনে লুকিয়ে থাকা বা চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং মাঝে মধ্যে আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা বিষয়টা জানেন। তাই আমার চ্যানেলের নিয়মিত ও অনিয়মিত সুধী দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ছোট্ট ভ্রমণের গল্পই বলবো, তবে তার জন্য বেশি দূরে যেতে হবে না। যেতে হবে কলকাতার খুব কাছেই বরানগরের আলমবাজারে। আপনারা জানেন যে সেখানে রয়েছে আলমবাজার মঠ, যে মঠটি স্থাপিত হয়েছিল 1892 সালে। পরবর্তীকালে 1898 সালে মঠের সদর দপ্তর গঙ্গার পশ্চিম পারে বেলুড়ে স্থানান্তরিত হয়। তবে আজ আপনাদের আলমবাজার মঠে নিয়ে যাব না, নিয়ে যাব আলমবাজার ঘাটে, যেটি গঙ্গার পূর্ব পারে অবস্থিত। এখানে রয়েছে দ্বাদশ শিব মন্দির। প্রত্যেকটি শিব মন্দিরের আবার আলাদা আলাদা নাম রয়েছে। আসলে এই আলমবাজার ঘাটই হলো রামলোচন ঘোষের ঘাট। তিনি এই ঘাট ও দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 203 বছর আগে 1822 সালে। মূল ভিডিওতে তার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। বলেছি তার নাতি খেলাদ চন্দ্র ঘোষের কথা। তবে ভিডিওতে খেলাদ চন্দ্র ঘোষ সম্পর্কে একটি মূল্যবান তথ্য আমি বলতে ভুলে গেছি, সেই তথ্যটি আপনাদের এই ভিডিওতে শেয়ার করছি। উত্তর কলকাতায় কলকাতা পুরসভার যে সবচেয়ে বড় জলের ট্যাঙ্কটি রয়েছে, যেটি টালার ট্যাঙ্ক নামে খ্যাত, সেই টালার ট্যাঙ্কটি খেলাদ চন্দ্র ঘোষের দান করা জমির ওপরই গড়ে উঠেছে। সেই জন্য এই টালার ট্যাঙ্কের পাশের একটি রাস্তা খেলাদ ঘোষ লেন নামে পরিচিত। বন্ধুরা, আরেকটি কথা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করে যাবেন। বন্ধুরা, আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওটি দেখতে থাকুন, তারপর আমরা চলে যাব আজকের মূল ভিডিওতে। ততক্ষণ একটু ধৈর্য ধরে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ডানলপ মোড়ে। আপনারা ডানলপ মোড়ের ছবি দেখতে পাচ্ছেন পর্দায়। এই যে ওপরে ফ্লাইওভার, এটা ডান দিকে বিটি রোডে গিয়ে মিশেছে। আর এই ডান দিকের বিটি রোড ধরে চলে গেলে সোজা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পৌঁছে যাওয়া যাবে, আর বাঁ দিকের বিটি রোড ধরে গেলে সোজা ব্যারাকপুর অব্দি পৌঁছে যাওয়া যাবে। আর বাঁ দিকে যে গাড়িগুলো ঘুরে যাচ্ছে ওই দিক দিয়ে গেলে সোজা দক্ষিণেশ্বর যাওয়া যাবে। আজকের গন্তব্য আমাদের ওই দক্ষিণেশ্বরের দিকেই আলমবাজারে। এই আলমবাজার অঞ্চলটি বরানগর পুরসভার অন্তর্গত। একেবারে গঙ্গার ধার ঘেঁষে এর অবস্থান। সেখানে একটি ঘাট আছে যার নাম আলমবাজার ঘাট। সেখানে রয়েছে দ্বাদশ শিব মন্দির এবং আরো অন্যান্য মন্দির। সেখানে যেতে হলে এই ডানলপ মোড় থেকে বাঁ দিকে টার্ন নিলে পাওয়া যাবে অটো স্ট্যান্ড। সেখান থেকে অটো ধরে আমরা চলে যাব আলমবাজার বাস স্টপেজ। সেখান থেকে 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব আলমবাজার ঘাটে, আমাদের আজকের গন্তব্যে। তাহলে চলুন বন্ধুরা, আমরা পায়ে পায়ে এগিয়ে যাই অটো স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমরা আলমবাজার যাবার অটো ধরব। আমরা পৌঁছে গেছি আলমবাজার ঘাটে। তবে এই আলমবাজার ঘাট নামটি কিন্তু মানুষের দেওয়া নাম। এই ঘাটের আসল নাম হল রামলোচন ঘোষের ঘাট। এই ঘাটের দুপাশে আছে 6টি করে মোট 12টি আটচালা শৈলী শিব মন্দির। শিব মন্দিরগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা পর্দায় বড়সড় দালানটিতে অনেকগুলো থাম বিশিষ্ট চাঁদনি দেখতে পাচ্ছেন। এটিও রামলোচন ঘোষেরই তৈরি। এই চাঁদনির পরেই ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে গঙ্গার বুকে, আর চাঁদনির ফাঁক ঠোকর দিয়ে দেখতে পাচ্ছেন পতিত পাবনী গঙ্গাকে। তাহলে চলুন বন্ধুরা, আমরা পায়ে পায়ে এগিয়ে যাই গঙ্গার ঘাটের দিকে। আপনারা পর্দায় গঙ্গার ঘাট এবং গঙ্গার দৃশ্য দেখতে থাকুন। আর সেই ফাঁকে আমি এই ঘাটের যিনি প্রতিষ্ঠাতা সেই রামলোচন ঘোষ সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। পাথুরিয়াঘাটার ঘোষ পরিবার বনেদি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবার। এই পরিবারের প্রতিষ্ঠাতা হলেন রামলোচন ঘোষ মহাশয়। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাটের বাঁধানো চওড়া সিঁড়িতে বেশ কিছু মানুষ বসে আছেন। আসলে একটু গরম পড়ে গেছে, তাই বিকেলবেলা গঙ্গার শীতল বাতাসের পরশ পেতেই তাদের এখানে বসে থাকা। আর দূরে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যটাকে ঠিক একটা গোলাকার কমলা লেবু রঙের বল বলে মনে হচ্ছে। অস্তমিত সূর্যের অস্তরাগ ছড়িয়ে পড়েছে নীল আকাশে এবং গঙ্গার ঘোলা জলে। অপূর্ব এই দৃশ্য। এই দৃশ্যের ব্যাখ্যা করা শব্দ দিয়ে সম্ভব নয়, শুধু চোখে দেখে উপভোগ করতে হয়।
আমার সাধারণ ক্যামেরায় অস্তমিত সূর্য আর চারিদিকে ছড়িয়ে পড়া রক্তিম আভার মনোরম দৃশ্য ধরার চেষ্টা করেছি। দেখুন, বহুতল বাড়ির ছাদে মোবাইল টাওয়ারের মাথায় কমলা রঙের গোলাকার সূর্যকে। একটু পরেই সে টুপ করে ডুব দেবে সবার অন্তরালে। তারপর একটু একটু করে নেমে আসবে গাঢ় অন্ধকার। এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ডান দিকে তাকালে গঙ্গার উপর একটি সেতু চোখে পড়বে, যার নাম বিবেকানন্দ সেতু, যার আগের নাম ছিল বালি ব্রিজ। একেবারে শুরুতে যার নাম ছিল উইলিংটন ব্রিজ। এই ব্রিজটি চালু হয়েছিল 1932 সালে ডিসেম্বর মাসে। তবে কয়েক বছর আগে এই ব্রিজের ওপর থেকে যানবাহনের চাপ কমানোর জন্য আরেকটি প্যারালাল ব্রিজ তৈরি হয়েছে গঙ্গার উপর, যার নাম নিবেদিতা সেতু। এই দুটি সেতুই উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরের সাথে হাওড়ার বালি অঞ্চলের যোগাযোগ রক্ষা করে চলেছে। ফিরে যাই এই ঘাটের প্রতিষ্ঠাতা রামলোচন ঘোষের কথায়। তিনি কলকাতায় এসেছিলেন 1750 সালে এবং মাত্র 17 বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেক্রেটারির অফিসে কাজে যোগ দিয়েছিলেন। ওয়ারেন হেস্টিংস কলকাতায় আসার পর রামলোচন ঘোষ তার বেনিয়ান পদে নিযুক্ত হয়েছিলেন। অবশ্য মানুষ তাকে হেস্টিংসের দেওয়ানও বলতো। তিনি ওয়ারেন হেস্টিংসের দ্বিতীয় পত্নী মেরিয়ানেরও দেওয়ান হয়েছিলেন। বালি, বেলুর ও ব্যারাকপুরে মেরিয়ানের যে কাঠের গুদাম ছিল, রামলোচন ঘোষ ছিলেন তার প্রধান কর্তা। তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংসের বাংলা ভাষার শিক্ষক। এমনকি ব্রিটিশ আমলের সুপ্রিম কোর্টে, যার অবস্থান ছিল সেই সময় কলকাতায়, সেই সুপ্রিম কোর্টে তিনি দোভাষীর কাজ করতেন। বলা হয়ে থাকে, রাজা রামমোহন রায়ের আগে রামলোচন ঘোষই ছিলেন প্রভাব প্রতিপত্তিশালী একজন কৃতি বাঙালি পুরুষ। তিনি তার দাদা রামপ্রসাদ ঘোষের সাথে ব্যাংকিং ব্যবসাও শুরু করেছিলেন। এইভাবে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং প্রচুর ভূসম্পত্তির অধিকারীও হয়েছিলেন। তিনি অনেক দান ধ্যানও করেছিলেন। এই আলমবাজার ঘাট ও দ্বাদশ শিব মন্দির তারই কীর্তি। তিনি এই ঘাট ও দ্বাদশ শিব মন্দির নির্মাণ করেছিলেন 1734 শকাব্দে বা 1812 খ্রিস্টাব্দে। এই ঘাটের দুদিকে 6টি করে একই ভিতের উপর মোট 12টি শিব মন্দির রয়েছে। সবকটা মন্দিরই বাংলা মন্দিরের স্থাপত্য শৈলীর আটচালা শৈলীতে নির্মিত। আপনারা দেখছেন ডান দিকে শিব মন্দিরগুলি, যার সামনে রয়েছে অনেকটা খোলামেলা জায়গা এবং যেখানে কয়েকটি প্রাচীন গাছও রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছেন গঙ্গা। এই গঙ্গার ধারে এই 12টি শিব মন্দির অবস্থিত। চাঁদনিটাকে আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। প্রত্যেকটি শিব মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি করে শিবলিঙ্গ, পর্যায়ক্রমে একটি কালো পাথরের শিবলিঙ্গ এবং একটি সাদা পাথরের শিবলিঙ্গ। প্রত্যেকটি শিবলিঙ্গেরও একটি করে নাম রয়েছে। আপনাদের প্রথম শিবলিঙ্গের নামটি দেখানোর চেষ্টা করছি, ওম বিশ্বেশ্বরায় নমঃ। আপনারা দেখলেন সেই মন্দির এবং মন্দিরের শিবলিঙ্গের নামটি। এবার আপনাদের দ্বিতীয় মন্দির এবং দ্বিতীয় শিবলিঙ্গের নামটি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা রয়েছে ওম ত্রম্বকেশ্বরায় নমঃ। আপনারা দেখলেন দ্বিতীয় মন্দির আর দ্বিতীয় শিবলিঙ্গের নামটি। এবার আপনাদের তৃতীয় শিব মন্দির এবং তৃতীয় শিবলিঙ্গের নামটি দেখানোর চেষ্টা করছি। দেখুন, লেখা রয়েছে ওম বৈদ্যনাথায় নমঃ। আপনারা দেখলেন তৃতীয় শিব মন্দিরটি এবং শিবলিঙ্গের নামটি। এবার চতুর্থ মন্দির এবং চতুর্থ শিবলিঙ্গের নামটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, লেখা রয়েছে ওম নাগেশ্বরায় নমঃ। আপনারা দেখলেন শিবলিঙ্গের নামটি এবং মন্দিরটি। এবার আপনাদের পঞ্চম মন্দির এবং পঞ্চম শিবলিঙ্গের নামটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, লেখা রয়েছে ওম রামেশ্বরায় নমঃ। দেখলেন সেই ফলকটি। এবার আপনাদের এদিককার শেষ মন্দিরটি অর্থাৎ ষষ্ঠ মন্দিরের ষষ্ঠ শিবলিঙ্গের নামটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, লেখা রয়েছে ওম ঘৃষ্ণেশ্বরায় নমঃ। প্রথম পর্যায়ে আপনাদের ঘাটের ডান দিকের একই ভিতের উপর অবস্থিত 6টি শিব মন্দির ও শিবলিঙ্গের নাম লেখা ফলকগুলি দেখালাম। এবার আমরা যাব ঘাটের বাঁ দিকে শিব মন্দিরগুলি দেখানোর জন্য। তবে ডান দিকে শিব মন্দিরগুলো আরো এক ঝলক দেখানোর চেষ্টা করছি, মানে শিব মন্দিরের সামনের দিকটা। এবার চলুন আমরা যাব বাঁ দিকে শিব মন্দিরগুলো দেখানোর জন্য। দেখুন, চাঁদনিতে আলো জ্বলে গেছে আর দূরে বাঁদিকে শিব মন্দিরগুলোতেও আলো জ্বলে গেছে। আর এখানেও কিন্তু প্রাচীন কিছু কিছু গাছ আছে, বেশ কিছু গাছ আছে এখানে, বেশ ঝাঁকড়া ঝাঁকড়া গাছ। আপনারা দেখছেন সেই গাছ। এবার শিব মন্দিরগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শিব মন্দিরের ভেতরে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে মন্দিরের
চাতালে ঘোরাফেরা করছে। প্রচুর মানুষ কিন্তু এখানে বসে আছেন মন্দিরের সামনে খোলামেলা জায়গায়। দূরে গঙ্গা দেখা যাচ্ছে, বালি ব্রিজ দেখা যাচ্ছে। এখানেও বেশ কিছু প্রাচীন গাছ রয়েছে, আপনাদের আগেই বলেছি সে কথা। আপনার শিব মন্দিরগুলো দেখছেন পরপর রয়েছে একেবারে। আর এখানে একটি কালী মন্দির আছে, সেটি আপনাদের পরে দেখাবো। আপনাদের গঙ্গার দৃশ্য এবং শিব মন্দিরের কাছে যে খোলামেলা জায়গা আছে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে সেই কালী মন্দিরটি শ্রী শ্রী মঙ্গলময়ী দক্ষিণাকালী মায়ের মন্দির ও হনুমানজিউর মন্দির, রামলোচন ঘোষের ঘাট, কাঁঠালতলা, আলম বাজার। এবার আপনাদের মন্দিরগুলো অর্থাৎ শিব মন্দিরগুলো দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটাই আটচালা শৈলীতে নির্মিত। প্রথম মন্দিরের শিবলিঙ্গের নাম ওং মহাকালায় নমঃ। প্রত্যেকটি মন্দিরই কিন্তু একই আকারের, একই প্রকৃতির। এবার দ্বিতীয় শিব মন্দিরটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবার শিবলিঙ্গের নাম লেখা ফলকটি দেখানোর চেষ্টা করছি। ওং ওঙ্কারেশ্বরায় নমঃ। এবার আপনাদের তৃতীয় শিব মন্দির ও তৃতীয় শিবলিঙ্গের নামটি দেখানোর চেষ্টা করছি। দেখুন লেখা রয়েছে ওং কেদারনাথায় নমঃ। নাম লেখা ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার চতুর্থ মন্দিরটি আপনাদের দেখাচ্ছি। এই চতুর্থ মন্দিরের শিবলিঙ্গের নামটি হল ওং ভীমা শঙ্করায় নমঃ। মন্দিরের প্রবেশপথের উপরে নাম লেখা ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন লেখা রয়েছে ওং ভীমা শঙ্করায় নমঃ। এখানকার 12টি শিব মন্দিরই কিন্তু একই আকারের, একই প্রকৃতির। এবার আরেকটি শিব মন্দির এবং শিবলিঙ্গের নামটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন লেখা রয়েছে ওং মল্লিকার্জুনায় নমঃ। এবারে আপনাদের দ্বাদশ শিব মন্দিরটি এবং দ্বাদশ শিব মন্দিরের শিবলিঙ্গটির নামটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রবেশপথের ওপরে ফলকে লেখা রয়েছে ওং সোমনাথায় নমঃ। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই দ্বাদশ শিব মন্দির বা 12টি শিব মন্দিরই কিন্তু একই আকারের, একই প্রকারের। এবার শিবলিঙ্গটি দেখানোর চেষ্টা করছি। দেখুন কালো পাথরের শিবলিঙ্গ, এটি সাদা পাথরের শিবলিঙ্গ। আপনাদের আগেই বলেছি প্রতিটি মন্দিরে পর্যায়ক্রমে একটি করে কালো পাথরের শিবলিঙ্গ এবং তার পাশের মন্দিরে সাদা পাথরের শিবলিঙ্গ রয়েছে। প্রতিটি শিব মন্দিরের রক্ষণাবেক্ষণের হাল কিন্তু যথেষ্ট ভালো। সাম্প্রতিক কালেই বোধহয় মন্দিরগুলিকে রং করা হয়েছে, রংগুলো দেখে সেটাই অনুমান হচ্ছে। এবারে এই দ্বাদশ শিব মন্দির এবং এই ঘাট যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই রামলোচন ঘোষ সম্পর্কে দু একটি কথা বলে তার কাহিনী শেষ করব। আপনাদের আগেই বলেছি যে এই দ্বাদশ শিব মন্দির এবং ঘাট রামলোচন ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 203 বছর আগে, অর্থাৎ 1822 সালে। তিনি মারা যান 1820 সালে। তার মারা যাওয়ার পর তার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হন তার 3 পুত্র শিবনারায়ণ, দেবনারায়ণ এবং আনন্দ নারায়ণ। রামলোচন ঘোষের মধ্যম পুত্র দেবনারায়ণের সন্তান হলেন খেলাদচন্দ্র ঘোষ। অর্থাৎ এই খেলাদচন্দ্র ঘোষ হলেন রামলোচন ঘোষের নাতি। তার জন্ম হয়েছিল 1829 সালে। উত্তরাধিকার সূত্রে তিনি প্রচুর ধন সম্পত্তি পেয়েছিলেন। আবার তেমনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। আজকের পাথুরিয়া ঘাটার 46 নম্বর বাড়িটি তারই তৈরি করা, তবে তাকে বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। এই বাড়ির ভেতর সারা বছর ঢুকতে না পারা গেলেও প্রতি বছর যখন সাড়ম্বরের দুর্গাপুজো হয় এই বাড়িতে, তখন এই বাড়ির ভেতরে প্রবেশ করা যায়। বাড়ির ভেতরে ঢুকলে বাড়ির স্থাপত্য, অলঙ্করণ, সাজসজ্জা এবং নানান স্ট্যাচু দেখলে সত্যি বিস্ময়ে মুগ্ধ হয়ে যেতে হয়। তিনি সফল ব্যবসায়ী হলেও তিনি ছিলেন একজন বিদ্বান এবং সংস্কৃতি মনস্ক ব্যক্তি। তিনি ধর্মীয়, আধ্যাত্মিক এবং জনকল্যাণমূলক কাজের জন্য সুনাম অর্জন করেছিলেন। সেই জন্য সেই সময় তাকে বাবু খেলাদচন্দ্র ঘোষ বলে সম্বোধন করা হতো। রামলোচন ঘোষের কাহিনী এবার এখানেই শেষ করব। তবে আপনারা শুনলেন যে রামলোচন ঘোষ এবং তার পরবর্তী প্রজন্মের কাহিনী। চলুন আমরা চলে যাই আজকের এই মন্দির প্রাঙ্গণে যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে। যে মন্দিরের কথা আপনাদের আগেই জানিয়েছি, আপনারা দূরে দেখতে পাচ্ছেন লাল রঙের কালী মন্দিরের প্রবেশপথ। আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছি কালী মন্দিরের দিকে। আমরা দেখব সেই কালী মন্দির এবং কালী মন্দিরের গর্ভগৃহে থাকা কালী মূর্তি এবং জানব এই মন্দিরের ইতিহাস। মন্দিরের প্রবেশপথের উপরে যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি আপনাদের আরো একবার দেখানোর চেষ্টা করছি। আমরা একেবারে মায়ের মন্দিরের গর্ভগৃহের সামনে এসে পৌঁছে গেছি। আপনারা পর্দায় মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছেন। মা এখানে বসন পরিহিতা, নানা অলঙ্কারে ভূষিতা মা। মায়ের মাথায় রূপোর মুকুট রয়েছে। মায়ের মুখটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মায়ের মূর্তি।
মায়ের মূর্তিটি এখানে দ্বিস্তর বিশিষ্ট শ্বেত পাথরের বেদির উপর দাঁড় করানো রয়েছে, আর বেদির সামনের দিকে রয়েছে ধাতুর তৈরি পদ্ম ফুলের পাপড়ির মতন, মনে হচ্ছে যেন প্রস্ফুটিত পদ্মের উপর মা এখানে দাঁড়িয়ে আছেন। মায়ের মূর্তিটি বা মুখটি আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। অপূর্ব সুন্দর এই মূর্তি, আপনারা দেখছেন সেই মূর্তি। মায়ের বেদির সামনেই রয়েছে সুদৃশ্য একটি কাঠের ফ্রেম, যাকে দেখলে হঠাৎ করে কাঠের সিংহাসন বলেই ভুল হতে পারে। আজকে 28শে মার্চ 2025, আজকে শুক্রবার। আজকে অমাবস্যা কটায় লাগবে ঠাকুরমশাই? সন্ধ্যে 7:01। এখন ঘড়িতে প্রায় 6:15 বাজতে চলেছে। মায়ের ডান পা এখানে সামনের দিকে প্রসারিত, তাই এখানে মাকে দক্ষিণা কালিকা রূপে পুজো করা হয়। খুব সুন্দর মূর্তি। এটা কিসের তৈরি দাদা মূর্তিটা? কোষ্ঠী পাথরের তৈরি। মায়ের মূর্তির উচ্চতা প্রায় ফুট 3 মতন হবে। আর আজকে যেহেতু অমাবস্যার বিশেষ পুজো, তাই ঠাকুরমশাই নিজেই হাত লাগিয়েছেন মায়ের বেদি পরিষ্কারের কাজে। এবার আপনাদের মায়ের বেদির সামনে যে সুদৃশ্য ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমটি দেখানোর চেষ্টা করছি। আর আজকে যেহেতু অমাবস্যা, আজকে বিশেষ পুজো, তাই অনেকেই চলে এসছেন এই পাড়ার দিদিরা, তারা পুজোর জোগাড় করতে ব্যস্ত। এদিকে ফল প্রসাদের আয়োজন চলছে, ওদিকে আবার চাল, কুমড়ো, ঝিঙে, কাঁচকলা, নুন ইত্যাদি রয়েছে, মায়ের ভোগের জন্য দেওয়া হবে। আচ্ছা, সব রকম প্রস্তুতি চলছে। দিদিরা সংসারের কাজের থেকে সময় বার করে নিয়ে এসে তারা পুজোর কাজ করছেন। এটা একটা খুব ভালো বিষয় এটা। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রামলোচন ঘোষের ঘাটে, আলমবাজারে। এখানে 12টা শিব মন্দির আপনাদের দেখালাম। এখানে আরেকটি মঙ্গলময়ী কালীর মন্দির আছে। এই মন্দিরে যিনি পূজারী, তার দেখা আমি পেয়ে গেছি। তার মুখ থেকে এই ঘাট এবং এই মন্দির এবং এই জায়গা সম্পর্কে 2-4টি কথা আমরা শুনিনি। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ ভট্টাচার্য, আপনি এই মন্দিরের পূজারী, এই মায়ের মন্দিরের পূজারী। এটা হচ্ছে কাঁঠালতলা কালী মন্দির, তাই তো? এই মন্দিরে আপনি পূজারী। আপনি কতদিন ধরে এই মন্দিরের পূজারী হয়ে আছেন? 2021 সাল থেকে আছি। 21 সাল থেকে আছেন। আর এই জায়গাটা সম্পর্কে আপনি কি যেটা বলছিলেন সেটা একটু বলুন। জায়গাটা সম্বন্ধে আমার শোনা, হ্যাঁ, মানে উনি যখন জায়গা পরিদর্শন করছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করার জন্য, মন্দির তৈরির আগে, তৈরি করার জন্য যখন জমি খুঁজছিলেন, তার আগে উনি এখানে ঘুরেছেন। কিন্তু ওনার জায়গাটা দেখে পছন্দ, মানে এদিকটা শ্মশানের মতো ছিল, ওদিকটা ছিল কবরস্থান। ও আচ্ছা, ওদিকটা ছিল কবরস্থান, এদিকটা শ্মশান। এই জন্য সেই সময়, সেই মুহূর্তে, সেই সময় তার পছন্দ। আচ্ছা, এটা আপনার শোনা কথা? এটা শোনা, এটা আমি শুনেছি। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো, একটা নতুন মানে তথ্য পাওয়া গেল। আমরা ইতিহাস বইতে পড়েছি যে রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির স্থাপন করার আগে বহু জায়গায় ঘুরেছেন, কিন্তু জায়গাটা কিছুতেই তার পছন্দ হয়নি। এই মূল ক্ষেত্রে সেই সময় মা স্বপ্ন দিয়েছে যে তুই আমাকে এখানে দক্ষিণেশ্বরের মা প্রতিষ্ঠিত কর, যে মা তুই এদিক সেদিক করছিস, তুই আমাকে এখানে প্রতিষ্ঠা। ঠিক আছে, আপনার কাছ থেকে খুব ভালো। আর এই মন্দিরে কতদিনে হয়েছে আপনাদের? এটা প্রায় 150 বছরের বেশি। এই কালী মন্দির, এটা কি রামলোচন ঘোষের তৈরি নাকি? না, এখানকার কতিপয় ব্যক্তিরা এই মন্দিরটা তৈরি করেছে। ও আচ্ছা, এবং আমি আপনাকে আলাপ করি দিতে পারি, রাজু। নমস্কার। আচ্ছা, এই তপনবাবু, এনাদের আগের জেনারেশন, আমার বাবা, আচ্ছা আচ্ছা, এই আশিস দাস তার বাবা, এরকম এনারা সব প্রতিষ্ঠা করেছে এই মন্দিরটা। এই একজন আচার্য, এই একজন, এনারা সব। আচ্ছা, মানে এই মানে তাও এই মন্দিরের বয়স প্রায় 150 বছর। হ্যাঁ, কম কথা নয়। এই জন্য বিখ্যাত জেঠালতলা কালী। এই যে এই জেঠাল গাছটি, এই গাছটি আপনি তুলে নিতে পারেন। গাছটি কেটে দেওয়া হয়েছে, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এই জন্য এই জায়গাটাকে কাঁঠালতলা বলা হয়, যেটা এখানে একটা বড় কাঁঠাল গাছ আছে। এটা মনে হচ্ছে প্রায় 200-250 বছরের প্রাচীন। কারণ এই যে এই ডালটা যেটা কাটা হয়েছে, এই ডালটার যা বেড দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে গাছের বয়স 200 থেকে 250 বছর মিনিমাম হবে। তো সুতরাং সেই জন্য কাঁঠালতলা হিসেবেই। এবার দেখুন, কাঁঠাল গাছের গোড়ায় বেশ কিছু ছোট ছোট শিবলিঙ্গ এবং অন্যান্য বিগ্রহ রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এইবারে শিব মন্দিরের চাতাল থেকে আপনাদের কালী মন্দিরের চূড়াটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছ রয়েছে, সেগুলো আপনাদের আগেই দেখিয়েছি, আরও একবার দেখানোর চেষ্টা করছি। আজকে 28শে মার্চ, আজকে অমাবস্যা। আজকে এই তিথিতে মায়ের বিশেষ পুজো হবে, সেই জন্য এখানে সর্বসাধারণের জন্য এবং মায়ের জন্য তো অবশ্যই ভোগ রান্নার প্রস্তুতি চলছে। এখানে একটা বজরংবলী বা হনুমানজির মন্দির রয়েছে। আপনারা দেখছেন বিগ্রহটা আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ক্লোজে নিয়ে গিয়ে। এটা কিন্তু মানে মার্বেলের মূর্তি, শ্বেত পাথরে। আর এই পাশেই রয়েছে মহাকালের মন্দির। এখানে একটা ছোট্ট বেদির উপর একটা মানুষের খুলি রয়েছে, আপনাদের দেখাচ্ছি খুব ক্লোজে এনে। একটি ত্রিশূলও রয়েছে এখানে। এখানে একটি তুলসী মঞ্চ রয়েছে, আর এখানে রামকৃষ্ণদেবের একটি স্ট্যাচু রয়েছে গাছতলায়। আর রেনোভেশনের কাজ চলছে, যার ফলে একটু এলোমেলো রয়েছে সবকিছু। আবার এটা কাজ শেষ হয়ে আমাদের রুম আছে, ওখানে রান্না বান্না হয়। আজকে সেখানে সম্ভব হচ্ছে না, যার জন্য বাইরে করতে হচ্ছে, কারণ ওখানে সব জিনিসপত্র রয়েছে। বুঝতে পারছি। আপনি আর মোটামুটি এপ্রিলের শেষে যদি আসেন, তাহলে দেখবেন মন্দিরের পুরো চেহারাই অন্যরকম লাগবে। আপনি যা ছবি তুলে মা কালী বেদির একদিকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে এবং আরেক দিকে রয়েছে নারায়ণ শিলা। আপনাদের সেই দুটি বিগ্রহ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন।